নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন অ্যাপ্রোচে করতে চলেছি। সিডিপি, যেটা টেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়ের 4টে গুরুত্বপূর্ণ তত্ত্ব, 4জন বিখ্যাত মনোবিদের গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেই আলোচনাটা এমনভাবে করব যাতে খুব কম সময় কনসেপ্টটা আমাদের মাথায় ঢুকে যায়। তাই এই ভিডিওটা শুধুমাত্র যে কর্মরত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, যারা ফ্রেশার, একদম নতুনভাবে টেটের প্রস্তুতি নিচ্ছেন, তারাও কিন্তু সমানভাবে প্রস্তুতি নিতে পারেন এই ভিডিওটি দেখে। কারণ এমনভাবে এটা তৈরি করব যাতে আপনারা কর্মব্যস্ততার মধ্যেও খুব কম সময়ে এই 4টে থিওরি খুব সহজে বুঝে নিতে পারেন। সেজন্যে যে থিওরির যে টপিকগুলো থাকছে সেগুলো একদম রিয়েল যে সিচুয়েশান, ক্লাসরুম সিচুয়েশান, সেটার উপর বেস করে হবে এবং সেই সমস্ত তত্ত্বের ওপর নির্ভর করে প্রশ্নগুলো কেমন হয় সেটাও থাকবে এই ভিডিওর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে। তাহলে আপনারা দেখতে থাকুন আজকের এই ভিডিও। অত্যন্ত ইনফরমেটিভ এবং আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী হতে চলেছে আজকের এই ভিডিওটা। আর যে 4জনের কথা বলছি তারা হচ্ছেন ব্যান্ডুরা, ব্রুনার, গার্ডনার এবং ব্লুম। এই 4জন বিখ্যাত মনোবিদের তত্ত্বটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমে আমি যে জায়গায় যাব সেটা হচ্ছে ব্যান্ডুরা। ব্যান্ডুরার প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে শিশুরা দেখে দেখে শেখে, দেখে দেখে শেখে। তাহলে এই দেখে দেখে শেখার বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দেখে দেখে শেখা মানে কোনো কিছু অবজার্ভ করে শিখছে। সে কি অবজার্ভ করছে? ধরুন আপনি শিক্ষক হিসেবে কোনো কাজ করছেন বা আপনি বাড়িতে কোনো কাজ করছেন, আপনার ছোট ছেলে মেয়ে বা কোনো ভাই বোন আপনাকে দেখে শিখছে, একদম ছোট ছোট শিশুরা। সেটাই অবজারভেশন লার্নিং। দেখে দেখে মানে অবজার্ভ করে করে। তাই অবজার্ভ যেহেতু করছে সেই জন্য অবজারভেশনাল লার্নিং। তাহলে এই তত্ত্বটা হচ্ছে লার্নিং। তাহলে যখন এই অবজার্ভ করার বিষয়টা আসবে শেখার প্রসঙ্গে, তখনই আমাদের মাথায় কিন্তু ব্যান্ডুরা চলে আসবে, দেখে দেখে শেখা। আরেকটা পয়েন্ট, ব্যান্ডুরাকে যখন আমরা জানবো, ব্যান্ডুরার তত্ত্বটাকে নিয়ে যখন পড়াশোনা করব, তখন সেটা মাথায় আসবে বোবোডল এক্সপেরিমেন্ট। এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে। বোবোডল মানে একটা পুতুল, একটা পুতুলকে কয়েকজন মানুষ মারছিল বা কোনো রকমভাবে আঘাত করছিল, তা সেটা ছোট বাচ্চারা দেখছিল। তা এখন দেখা গেল সেই পুতুলটার সামনে সেই সমস্ত ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে যখন রাখা হলো, তখন তারাও সেই পুতুলটাকে মারতে শুরু করলো। অর্থাৎ এর আগে ঘটে যাওয়া যে ঘটনা, মানে কিছু লোক যখন পুতুলটাকে মারছিল, সেটা সেই বাচ্চারা কিন্তু ভালোভাবে অবজার্ভ করছিল, আর সেটা দেখে তারাও কিন্তু সেই পুতুলটাকে মারতে শুরু করলো। তাহলে সেই এক্সপেরিমেন্টের কথাও কিন্তু ব্যান্ডুরা থিওরিতে রয়েছে। তাহলে আমাদেরকে এই পয়েন্টটা মনে রাখতে হবে, অবজারভেশনাল লার্নিং পয়েন্টটা মনে রাখতে হবে। আর একটা বিষয়, এই যে বাচ্চারা দেখে দেখে শিখছে, অর্থাৎ অবজার্ভ করে সে শিখছে, মানে অবজারভেশনাল লার্নিংটা হচ্ছে, এটা কিন্তু 4টে স্টেপে হচ্ছে। কি কি স্টেপ? নাম্বার 1, অ্যাটেনশন। অ্যাটেনশন অর্থাৎ সে মনোযোগ দিয়ে একটা বিষয় দেখছে, একটা কোনো ঘটনা ঘটছে সেটা দেখছে। নাম্বার 2, রিটেনশন। অর্থাৎ যে ঘটনাটা সে দেখলো সেটা সে মনে রাখছে, অর্থাৎ রিটেন করছে, সেটাই হচ্ছে রিটেনশন। নাম্বার 3, রিপ্রোডাকশন। নিজে থেকে সেই কাজটা এবার করার সে চেষ্টা করছে। ঠিক এর আগে যে এক্সপেরিমেন্টের কথাটা বললাম, বোবোডল এক্সপেরিমেন্ট আর অবজারভেশনাল লার্নিং, ঠিক সেই ঘটনাটাই তিনি 4টে স্টেপে ভাগ করে দিয়েছেন। অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন এবং চতুর্থ মোটিভেশন। অর্থাৎ কোনো কাজ করার যে ইচ্ছে, একটা কাজ করার যে ইচ্ছে, সে পুতুলটাকে মারছিল, তার মারার ইচ্ছে তৈরি হয়েছে, সেই ঘটনাটাকে দেখে তার নিজের মনের মধ্যে মারার ইচ্ছেটা তৈরি হয়েছে, সেটাই হচ্ছে মোটিভেশন। তাহলে এই 4টে স্টেপও কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যখন ব্যান্ডুরা পড়ব। আর একটা পয়েন্ট আছে, সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেলফ এফিক্যাসি। সেলফ এফিক্যাসি এই বিষয়টা কিন্তু ব্যান্ডুরার সময়ে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট।
অর্থাৎ আমরা যে কাজটা পারবো, আমরা কোনো কাজ করব, আমরা এখন টেটের প্রস্তুতি নিচ্ছি, আমরা অবশ্যই খুব ভালো স্কোর করব, এটা আমার মনের মধ্যে একটা ডিটারমিনেশন। তাহলে এটাকেই বলা হচ্ছে সেলফ এফিকেসি। যে পরিস্থিতি বা পরিবেশ যতটাই প্রতিকূল হোক না কেন, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের জয় নিশ্চিত। এটাই হচ্ছে সেলফ এফিকেসি। আর এই সেলফ এফিকেসির প্রশ্নে কিন্তু আমরা সবসময় ব্যান্ডোরাকেই মনে করব। তাহলে বন্ধুরা, এই হচ্ছে আমাদের টোটাল ব্যান্ডোরা থিওরি, যেটাতে এই যে সোশ্যাল লার্নিং বিষয়টা, অর্থাৎ শেখার যে ধাপগুলো, সেটাকে তিনি যেভাবে ভাগ করেন সেটা আর একবার একটা লাইন আমি বলে দিচ্ছি। দেখে দেখে শিখছে শিশুরা, অবজার্ভ করে শিখছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে অবজারভেশনাল লার্নিং। অবজারভেশনাল লার্নিং অর্থাৎ ব্যান্ডোরার যে তত্ত্ব তাতে। তারপর সেখান থেকেই আসছে বোবোডল এক্সপেরিমেন্ট, পুতুলকে দেখে শেখা। পুতুলের প্রতি যা করছিল ছোট ছোট শিশুরাও ঠিক একইভাবে রিয়্যাক্ট করলো। এবং এই যে রিয়াকশান, এই যে অবজারভেশন করে যে শেখাটা হচ্ছে, সেটাকে 4টে স্টেপে ভাগ করেছেন: অ্যাটেনশন, রিটেনশন, রিপ্রোডাকশন এবং মোটিভেশন। আর লাস্ট স্টেজ হচ্ছে সেলফ এফিকেসি, অর্থাৎ আমি নিজে পারবো, আমার নিজের মনের মধ্যে বিশ্বাস যে জয় নিশ্চিত। সেই দৃঢ়তাটাই আসছে ব্যান্ডোরার তত্ত্বে। এবার জেরোম ব্রুনার ব্রুনারের তত্ত্ব কি বলছে? সবই কিন্তু সেই শেখার পদ্ধতিটাকে নিয়ে। তিনি বলছেন, আপনি একটা ছোট শিশুকে যখন শেখাচ্ছেন তখন সবটা বলে দেবেন না, তাকে নিজেকেও কিছু আবিষ্কার করতে দিন, সে নিজেও যেন কোনো কিছু খুঁজে নতুন জিনিসটাকে বের করতে পারে। আর ঠিক সেটাই হচ্ছে ডিসকভারি লার্নিং। তাহলে ব্রুনারের তত্ত্ব হচ্ছে ডিসকভারি লার্নিং, নিজে খুঁজে বের করে নিজে আবিষ্কার করা কোনো কিছু, নতুন কিছু, এটাই হচ্ছে ডিসকভারি লার্নিং। এই ডিসকভারি লার্নিংয়ের আবার 3টে স্টেপ আছে। কি কি? ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক। এই 3টে স্টেপ কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিসকভারি লার্নিং। ইনঅ্যাক্টিভ অর্থাৎ কোনো কাজ করে নিজে করে বোঝা, অর্থাৎ হাতে কলমে কাজ করা, হাতে কলমে কাজ করা, সেটাই হচ্ছে ইনঅ্যাক্টিভ। আইকনিক হচ্ছে ছবি দেখে, আইকন মানে ছবি, একটা ছবি দেখে শেখা, ছবি দেখে। সিম্বলিক অর্থাৎ একটা ভাষা বা একটা সংখ্যা দিয়ে শেখা, সেটাই হচ্ছে সিম্বলিক। তাহলে EIS অর্থাৎ ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক, এই 3টে পয়েন্ট, 3টে ধাপ ডিসকভারি লার্নিংয়ের গুরুত্বপূর্ণ, এবং যেটা ব্রুনারের তত্ত্ব, এটা আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটাকে বলা হচ্ছে স্পাইরাল হচ্ছে স্পাইরাল কারিকুলাম। মানে একটা কোনো টপিক সেটা আপনি বারবার শেখাচ্ছেন, কিন্তু প্রতি ক্ষেত্রে আরও একটু গভীরে গিয়ে আর একটু ভালোভাবে আপনি শেখাচ্ছেন। ধরুন আপনি যোগ শেখাচ্ছেন ক্লাস 3-তে, ক্লাস 4-এ গিয়ে সেই যোগটাই শেখাচ্ছেন আরেকটু ডিপে গিয়ে, আরেকটু প্রশ্নের অঙ্কগুলোর যে কাঠিন্য সেটা আরেকটু, যে লেভেলটা সেটা আরেকটু হার্ড থেকে হার্ডার হচ্ছে, এবং 5, 6, 7-এ যত উপরে উঠছে তত সেই যোগটাকে কত রকমভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা যত উঁচু ক্লাসে উঠবো তত কিন্তু তাদেরকে আরও গভীরে গিয়ে শেখাবো। তাহলে একই যোগ আমরা শেখাচ্ছি ক্লাস 1, 2, 3, 4, 5, 6-এ, কিন্তু একটু ভিন্নভাবে, একটু গভীরে গিয়ে। তাহলে এই বিষয়টাকেই বলা হচ্ছে স্পাইরাল কারিকুলাম। তাহলে সহজ থেকে কঠিনে যাচ্ছি, সহজ থেকে কঠিনে যাচ্ছি, কিন্তু একটু ঘুর পথে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমাদের আপগ্রেডেশনটা হচ্ছে, এটাই হচ্ছে স্পাইরাল কারিকুলাম। তাহলে জেরম ব্রুনারের তত্ত্বে আমরা কী কী শিখলাম? একদম সিঙ্গেল লাইনে আমরা যদি বলতে যাই, ব্রুনারের যে ডিসকভারি লার্নিংটা আমরা শিখলাম, ডিসকভারি লার্নিং কোনো কিছু নতুন শেখা, নতুনভাবে আবিষ্কার করে শেখা, যেটাকে 3টে স্টেপে আমরা ভাগ করেছি। ইনঅ্যাক্টিভ মানে হাতে কলমে শেখা, আইকনিক মানে ছবি দেখে, সিম্বলিক মানে কোনো ভাষা বা সংখ্যা দিয়ে কোনো কিছু শেখা, আর স্পাইরাল কারিকুলাম মানে একই জিনিস একটু অন্যভাবে সহজ থেকে কঠিনে আপগ্রেড করছি, সেই সেম টপিকটাই, সেটাই হচ্ছে স্পাইরাল কারিকুলাম। তাহলে এই সব কটা বিষয় একত্রে যদি নিয়ে আসি, এটাই হচ্ছে জেরম ব্রুনারের
তত্ত্ব। এরপরে আসছে গার্ডনার, হাওয়ার্ড গার্ডনার, এ আর এক মনোবিদ, তার তত্ত্বে কি বলছে সেটা এবার আমরা জানবো। এই যে আমরা বুদ্ধি বা ইন্টেলিজেন্স এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকম চর্চা করি, কেউ অঙ্কে ভালো, কেউ বাংলায় ভালো, কেউ বা পড়াশোনায় অতটা ভালো না, খেলাধুলায় দুর্দান্ত, কেউ আবার দারুণ আঁকতে পারে। তাহলে এই যে বুদ্ধি বা ইন্টেলিজেন্স, তার যে কাজ করার যে দক্ষতাটা, সেটা কিন্তু এক একজনের এক এক রকম। আর এই জায়গাতেই গার্ডনার কিন্তু খুব সুন্দর একটা তত্ত্ব দিচ্ছেন। সেই তত্ত্বটাকে বলা হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স। অর্থাৎ বুদ্ধি কিন্তু অনেক রকম, মানে আমরা পার্টিকুলারলি কি আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে পরীক্ষা ব্যবস্থায় সফলভাবে উন্নীত হবে, সফলভাবে পরীক্ষায় খুব বেশি নম্বর পাবে, সেই বুদ্ধিমান। তাহলে এই কালচার, এই ট্রেন্ডটা সম্পূর্ণ ভেঙে দিচ্ছে কিন্তু হার্ভার্ড গার্ডনার। এই যে মাল্টিপল ইন্টেলিজেন্স, এটার কিন্তু এটা 9 ধরনের রয়েছে। 1 নম্বর লিঙ্গুইস্টিক। অর্থাৎ যারা খুব ভালো লিখতে পারেন, কোনো কবি বা লেখক, তারাই হচ্ছেন লিঙ্গুইস্টিক। নাম্বার 2 লজিক্যাল ম্যাথামেটিক্যাল, অর্থাৎ বিজ্ঞানী বা কোনো গণিতবিদ, গণিত বিষয়ে তাদের অসাধারণ পাণ্ডিত্য, তাহলে সেই ক্ষেত্রে লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল। স্প্যাটিয়াল, অর্থাৎ কোনো স্থানের বা কোনো বস্তুর ছবি, মানে আপনি চোখের সামনে দেখছেন না, কিন্তু সেই ছবিটার বা সেই বস্তুটার একটা ত্রিমাত্রিক রূপ আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। সাধারণত চিত্রশিল্পী যারা হয়ে থাকেন, বিশেষ করে গ্রাফিক ডিজাইনার, অ্যানিমেটার যারা হন, যে 3D গ্রাফিক্স যারা করেন, 3 ডাইমেনশনাল গ্রাফিক্স, তাদের কিন্তু এই ধরনের একটা অদ্ভুত ক্ষমতা থাকে। তারা কিন্তু ত্রিমাত্রিক চিত্রটা নিজের চোখের মধ্যে মানসিকভাবে দেখতে পান, চোখ বন্ধ করলে তারা কিন্তু সেই ছবিটা দেখতে পান, একটা বিশেষ ক্ষমতা। তাহলে এটা কিন্তু সেই মাল্টিপল ইন্টেলিজেন্সের একটা পার্ট, স্প্যাটিয়াল। 4 নম্বর হচ্ছে মিউজিক্যাল, অর্থাৎ যে সমস্ত মানুষ খুব ভালো গান করেন, সুরের অনুভূতি যাদের খুব ভালো রয়েছে, সুর সম্বন্ধে জ্ঞান রয়েছে, সেটাই হচ্ছে মিউজিক্যাল বুদ্ধিমত্তা। নাম্বার 5 বডিলি কাইনেস্থেটিক, মানে খুব ভালো খেলাধুলায় সে পারদর্শী, তাহলে সেটাও কিন্তু একটা বুদ্ধিমত্তার অঙ্গ, অর্থাৎ বডিলি কাইনেস্থেটিক। নাম্বার 6 ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্স। এই বিষয়টা কি? এটা হচ্ছে মানুষের মনের ভেতরে ঢোকা, তার আবেগকে বুঝতে পারা, সে কতটা দুঃখে আছে, কতটা আনন্দে আছে, সেটা বুঝতে পারার একটা ক্ষমতা। এটাও কিন্তু এক ধরনের বুদ্ধিমত্তা। সব মানুষের মধ্যে এই বিষয়টা থাকে না। একজন শিক্ষক তার ছাত্র কতটা আনন্দে আছে, তার মানসিক অবস্থাটা কীরকম, সেটা কিন্তু একজন শিক্ষক খুব ভালোভাবে বোঝেন। একজন কাউন্সিলর, একজন মনোবিদ, তার কাছে কোনো রুগী গেছেন কোনো মানসিক সমস্যা নিয়ে, 2-3টে কথা বলার পরেই কিন্তু তিনি ধরে ফেলেন যে তার অ্যাকচুয়াল যে মেন্টাল স্টেটটা কোন কন্ডিশনে রয়েছে, সেটা সহজেই কিন্তু তিনি ধরতে পারেন, কারণ তার ইন্টারপার্সোনাল যে ইন্টেলিজেন্স অনেকটাই হাই, যেটা সব মানুষের কিন্তু থাকে না। তাহলে এটাও এক ধরনের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা। এবার নাম্বার 7 ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল খুব ভালোভাবে শব্দটাই লক্ষ্য করুন, ইন্ট্রাপার্সোনাল। এর আগে আমি কি বলেছিলাম? ইন্টারপার্সোনাল, অর্থাৎ আরেকজনের মনের ভাবটা বোঝার ক্ষমতা। আর ইন্ট্রাপার্সোনাল হচ্ছে সে নিজের।
সে খুব আত্মসচেতন, তার মনের যে আবেগ তার উপর কিন্তু দারুণ কন্ট্রোল রয়েছে। কোনোভাবেই সে কিন্তু আবেগে ভেসে যান না বা মেজাজ হারান না। যে কোনো মুহূর্তে তার নিজের মানসিকতা, নিজের আবেগের ওপর, নিজের মনের ওপর দুর্দান্ত একটা কমান্ড রয়েছে। তাহলে সেই ধরনের বুদ্ধিমত্তাই হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। আর এটা সাধারণত থাকে দার্শনিকদের বা কোনো সাইকোলজিস্টের, যারা এই বিভিন্ন মানুষের মানে মানসিক স্ট্যাটাস নিয়ে, মানসিক সমস্যা নিয়ে যারা চর্চা করেন, তাদের নিজেদেরকে কন্ট্রোল করার, নিজেদের মনকে কন্ট্রোল করার একটা অদ্ভুত পাওয়ার থাকে। আর সেই ক্ষমতাটা, সেই বুদ্ধিমত্তাটা, সেটাই হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। নাম্বার 8 হচ্ছে ন্যাচারালিস্টিক। অর্থাৎ নেচার, প্রকৃতিকে খুব ভালোভাবে বোঝার ক্ষমতা, প্রকৃতি সম্বন্ধে দুর্দান্ত জ্ঞান। সাধারণত কৃষক যারা হয়ে থাকেন তারা কিন্তু এই আবহাওয়া, প্রকৃতি, বিভিন্ন গাছপালার নানান তত্ত্ব তাদের কিন্তু দারুণভাবে জানা থাকে, আর সেটা তাদের নানান কাজে কিন্তু সাহায্য করে। আর শিক্ষকদের ক্ষেত্রেও যদি এই ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সটা থাকে, ধরুন কোনো এক্সকারশন হচ্ছে, কোনো ভূগোল বা বিজ্ঞান বিষয়ক, সেক্ষেত্রে যদি গাছপালা, পরিবেশ সম্বন্ধে সঠিক ধারণাটা থেকে থাকে, তাহলে কিন্তু তারা ছাত্রদেরকেও কিন্তু সেই সম্বন্ধে সঠিক ধারণা তারা দিতে পারবেন। তাহলে এই ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যেটা হাওয়ার্ড গার্ডনার তার মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বে কিন্তু উল্লেখ করেছেন। আরেকটা এক্সিস্টেন্সিয়াল। গার্ডনার মূলত মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বে এই 8টার কথাই বেশি বলেছেন, কিন্তু পরবর্তীতে 9 নম্বরের কথাটাও কিন্তু, 9 নম্বরের যে ইন্টেলিজেন্সের কথাটা বলছি, যে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স, এটাও কিন্তু পরবর্তীতে তিনি উল্লেখ করেন। অর্থাৎ যে অস্তিত্ব, আমাদের যে অস্তিত্ব, সেগুলো নিয়ে যারা চিন্তাভাবনা করেন, অর্থাৎ সাধারণ চিন্তাভাবনার, সাধারণ জগতের বাইরে গিয়ে যে চিন্তাভাবনা, সেটা যারা করতে পারেন, যাদের মধ্যে এই সক্ষমতা রয়েছে, তারাই সেই এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্সের অধিকারী। মানে ধরুন, এমন কেউ একজন ভাবছেন যে পৃথিবীতে আমরা এলাম কী করে, এই পৃথিবীর সৃষ্টি হলো কী করে, বা মানুষের মৃত্যুর পরেই বা কী হয়, এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হলো, কোন পজিশনে আমরা, কোন জায়গায় রয়েছি, এই ধরনের আধ্যাত্মিক জগতের চিন্তাভাবনা, যেটা সচরাচর সব মানুষ কিন্তু ভাবেন না, তারা এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন, তাদেরই কিন্তু এই এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। ধরুন ক্লাসরুমে এরকম আমরা কিন্তু অনেক ছাত্রদের সাথেই আমাদের ইন্টারাকশন হয়, যারা কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করেন। অনেক এরকম প্রশ্ন আমরা ফেস করি যে স্যার, আমরা এই পৃথিবীতে এলাম কী করে, এই পৃথিবীর সৃষ্টি হলো কী করে, আগামী দিনে আমাদের এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তার পরবর্তীতে কি হতে পারে, এই ধরনের অনেক চিন্তাভাবনা আমাদের হয়ে থাকে। যদি এই ধরনের আমাদের শিক্ষকদের মধ্যেও যদি এই ধরনের এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্সটা থাকে, তবেই কিন্তু আমরা সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। তাহলে এই বিষয়গুলো কিন্তু যখন আমরা চর্চা করি, তখন কিন্তু সত্যি একটা অন্য জগতে চলে যাই, যে শুধুই যে পরীক্ষা, শুধুই যে জানা, তার বাইরেও যেন একটা জগৎ আছে। আর যে বিষয়গুলো আরও বেশি নিজেকে আরও বেশি আমাদের মোটিভেট করে নতুন কিছু জানার জন্য, যেটা প্রথমে শুরু করলাম ডিসকভারি লার্নিং, এইভাবে একটার পর একটা রহস্য উন্মোচন করতে করতে শেখাটাও কিন্তু আমাদের অনেকটাই বাড়ছে, আমাদের শেখার পরিধিটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আর ঠিক হাওয়ার্ড গার্ডনারের তত্ত্ব থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, ধরুন পরীক্ষায় প্রশ্ন এলো যে রাহুল গণিতে খুব একটা ভালো না, কিন্তু সে খেলাধুলায় দুর্দান্ত রেজাল্ট করে, তাহলে তার এই প্রতিভাকে আপনি কোন মনোবিদের তত্ত্ব দিয়ে স্বীকৃতি দেবেন? চোখ বন্ধ করে আপনি সহজেই বলে দিতে পারবেন যে হাওয়ার্ড গার্ডনার, তার মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব। আশা করি প্রত্যেকের কাছে কনসেপ্টটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আমাদের চতুর্থ মনোবিদ বেঞ্জামিন ব্লুম, তার তত্ত্ব নিয়ে তিনি কি বলেছেন, এবার আমরা
চট করে সহজে সংক্ষেপে জেনে নেব। ব্লুমের যে তত্ত্বটা সেটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস 1956। এই সালটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই তত্ত্বটা ঠিক কোন সালে সেটাও কিন্তু প্রশ্নে আসে। তাহলে ব্লুমস ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস, এটা হচ্ছে ব্লুমের তত্ত্ব, মূল থিওরি। এখানে তিনি কি বলছেন? এখানে তিনি বলছেন যে শিক্ষার যে টার্গেট, সেই টার্গেটটা সবসময় সহজ থেকে কঠিনে সাজাতে হবে। এমনভাবে আমাদেরকে স্ট্রাকচারটা তৈরি করতে হবে যেন সেই টপিকগুলো সহজ থেকে কঠিনের দিকে যায়, ইজি টু হার্ড, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর ব্লুমস ট্যাক্সোনমি আমরা যখন পড়ব তখনই আমাদের মাথায় আসবে কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেন যার 6টা স্তর। কগনিটিভ ডোমেন যার 6টা স্তর, একদম টু দ্য পয়েন্ট কিন্তু আমি আলোচনা করছি। নাম্বার 1, রিমেম্বারিং। ধরুন আপনি ক্লাসরুমে গিয়ে বললেন যে আচ্ছা গাছের 3টে মূল অংশের নাম বলো এবং গাছ কোন গ্যাসটা দিয়ে আমাদেরকে সাহায্য করছে। সঙ্গে সঙ্গে ছাত্ররা কি উত্তর দেবে? যে মূল, কাণ্ড এবং পাতা, আর যে গ্যাসটা দিয়ে আমাদের সাহায্য করছে সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে এই বিষয়টা তাদের মনের মধ্যে রয়েছে এবং তারা সেটাকে মনে রেখে আমাকে উত্তরটা দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে সেই রিমেম্বারিং রিমেম্বারিং স্টেজ। আর এরপরে কি ঘটছে? নাম্বার 2তে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সে নিজের মতো করে বুঝতে পারবে, বুঝতে শিখছে। এবার সে, আমি ক্লাসে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো কীভাবে গাছ তার খাদ্য তৈরি করে। এবার কিন্তু সে তার বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে সে কিন্তু বলতে পারছে যে গাছ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে। এবার কিন্তু সে নিজের মতো করে সহজ করে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবে, কারণ এর আগের ধাপে সে কিন্তু বলে দিয়েছে যে পার্টসগুলোর নাম এবং কি অক্সিজেন দেয়, এই পুরো বিষয়টাকে নিয়ে এবার বুঝিয়ে সে বলছে না গাছ এই সমস্ত পার্টসে তার খাবারের বিভিন্ন প্রক্রিয়াগুলো, কাণ্ড কারখানাগুলো ঘটিয়ে সে খাবারটা তৈরি করে। আর এটাই হচ্ছে সালোক সংশ্লেষ, আর এই স্টেপটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার 3, এই স্তরটির নাম হলো অ্যাপ্লাইং, অর্থাৎ সে যেটা শিখেছে সেটাকে প্রয়োগ করা। আমি ক্লাসে গিয়ে ছাত্রদেরকে বললাম যে তোমার বাড়িতে টবে, ফুলের টবে একটা গাছ মরে গেছে, শুকিয়ে গেছে, তুমি কি করবে সেটাকে বাঁচানোর জন্য? মরেনি, প্রায় মরার মতো উপক্রম হয়েছে। তখন বাচ্চা উত্তর দেবে যে আমি জল দেব, সার দেব এবং গাছটাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করব। অর্থাৎ যেটা সে শিখেছে সে সেটাই বাস্তবে প্রয়োগ করছে। নাম্বার 4, অ্যানালাইজিং। অ্যানালাইজিং বা কোনো কিছু ভেঙে বোঝার, বিশ্লেষণ করার যে ক্ষমতা। আপনি বাচ্চাদের সামনে ধরুন ক্লাসরুমে গেলেন, গিয়ে একটা প্লাস্টিকের গাছ আর একটা আসল গাছ পাশাপাশি রাখলেন, তাদেরকে বললেন আচ্ছা বলো তো এ দুটোর মধ্যে পার্থক্য কী। তারা কিন্তু সহজেই বলতে পারবে যে প্লাস্টিকের গাছ কোনোভাবেই খাবার তৈরি করতে পারে না, সে খাবারের অভাবে মরেও যাবে না, কারণ তার মধ্যে তো কোনো প্রাণী নেই, সে তো জাস্ট একটা মডেল। অথচ উল্টো দিকে একটা সজীব গাছ যদি খাবার, জল এই সমস্ত কিছু না পায়, সূর্যের আলো না পায়, সে আস্তে আস্তে মরে যাবে, বা সূর্যের আলোতে সে তার নিজের খাবার তৈরি করতে পারবে। এই যে অ্যানালাইজ করার, এই যে বিশ্লেষণ করার ক্ষমতা, দুটোর মধ্যে একটা পার্থক্য করার ক্ষমতা, তুলনা করার ক্ষমতা, এটাই হচ্ছে অ্যানালাইজিং। নাম্বার 5, ইভ্যালুয়েটিং। তাহলে এই স্টেজটা সম্বন্ধে আমি ধারণা কীভাবে পাবো? ধরুন বাচ্চাদের ক্লাসে গিয়ে আমি বললাম তোমার পাড়াতে রাস্তা চওড়া করা হবে, সেই জন্য রাস্তার ধারের একটা গাছ কেটে ফেলা হবে,
তাহলে এটা কি ঠিক হচ্ছে? কিছু ছাত্র উত্তর দেবে যে না স্যার, এটা একদম পরিবেশের পক্ষে ক্ষতিকর একটা পদক্ষেপ। কখনোই গাছ কেটে ফেলে কোনো কাজ করা পরিবেশের পক্ষে উপকারী নয়, এটা বন্ধ হওয়া দরকার। তাহলে তার মধ্যে এই ইভ্যালুয়েট করার, এই মূল্যায়ন করার ক্ষমতা, ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা যদি তৈরি হয়, তাহলে কিন্তু তখন আমরা বুঝতে পারবো যে তার মধ্যে সেই ইভ্যালুয়েশন করার, সেই মূল্যায়ন করার ক্ষমতাটা তৈরি হয়েছে। নাম্বার 6, ক্রিয়েটিং, অর্থাৎ নতুন কিছু করা, সৃজনশীলতা। এই যে গাছ নিয়ে এত কিছু প্রশ্ন করা হলো, শেষে যদি আমি তাকে বলি যে তুমি এমন কিছু বলো যে যাতে সমাজ সচেতন হয়, এমন কিছু করো যাতে সমাজ সচেতন হয়, তখন দেখা গেল বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হলো যে ছবি আঁকার, তারা ছবি আঁকতে ভালোবাসে। কেউ পোস্টার তৈরি করলো যে একটি গাছ একটি প্রাণ দিয়ে কিছু গাছের ছবি আঁকলো, একটা সুন্দর একটা ডেকোরেটিভ একটা ওয়াল পোস্টার বানালো। এইভাবে তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি কিন্তু বেরিয়ে এলো, আর সেটাই হচ্ছে ক্রিয়েটিং স্টেজ। যে সমস্ত বাচ্চা এই কাজগুলো, যে সমস্ত ছাত্র এই ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারছে, তাহলে তারা সেই স্তরে রয়েছে, সেটা একজন শিক্ষক কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে ব্লুমের যে তত্ত্ব, সেখানে আমাদের এটা মনে রাখতে হবে, ব্লুমস ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস 1956, যেখানে বলা হচ্ছে পড়ানোর ক্ষেত্রে সহজ থেকে কঠিনের দিকে যেতে হবে। আর যে কগনিটিভ ডোমেনগুলো আছে, সেখানে রিমেম্বারিং, এইভাবে আমরা ফার্স্ট লেটার দিয়ে মনে রাখবো, আর ফর রিমেম্বারিং, ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং, নাম্বার 3 অ্যাপ্লাইং, এ, নাম্বার 4 অ্যানালাইজিং, এ, নাম্বার 5 ই ফর ইভ্যালুয়েটিং, নাম্বার 6 ক্রিয়েটিং, অর্থাৎ সি, সি ফর ক্রিয়েটিং। তাহলে আর ইউ এ এ ই সি, এই টার্মটা আমরা মনে রাখবো সহজে কগনিটিভ ডোমেনটা মনে রাখার জন্য, যে 6টা স্তর রয়েছে ব্লুমস ট্যাক্সোনমির, সেটা মনে রাখার জন্য। তাহলে এই সমস্ত ট্রিকগুলো কিন্তু আমাদেরকে মনে রাখলে কোনো দিনও আমরা এই কনসেপ্টগুলো আমাদের মাথা থেকে বেরোবে না। তাহলে বন্ধুরা, আমরা আজকে ব্যান্ডুরা, গার্ডনার, ব্রুনার এবং ব্লুমের টোটাল যে তত্ত্বটা রয়েছে, সেটা কিন্তু খুব সহজভাবে জেনে নিলাম। এবং আমি আজকের এই ক্লাসের পর এটুকু নিশ্চিত যে এই থিওরিগুলো থেকে যাই প্রশ্ন আসুক না কেন, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আপনারা খুব সহজে এটার উত্তর করতে পারবেন। তাই আজকে ক্লাসের শেষে এই শুভেচ্ছা সকলের জন্য যে আগামী দিনে পরীক্ষাটা সকলের খুব ভালো হবে, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। তাই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।